নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে সাফাই কর্মীরা বেতনহীন, আন্দোলনের হুঁশিয়ারি। কাছাড়ে মডেল পুলিশিং, শিশু অপহরণকারী সন্দেহে যুবককে মারপিট। বেরেঙ্গা নদী বাঁধের জরাজীর্ণ অবস্থা, ফের বন্যার আশঙ্কায় স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটির ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসের অধীনে নিযুক্ত চুক্তিভিত্তিক সাফাই কর্মীরা গত ১.৫ মাস ধরে বেতন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কর্মচারীরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি ২২শে মের ভিতরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা না হয় তাহলে তারা বিক্ষোভ শুরু করবেন। কর্মচারীরা বলেছেন যে তারা ইনস্টিটিউটের পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেন, কিন্তু সময় মতো বেতন না পাওয়ার কারণে তারা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেছেন তাদের পারিবারিক খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। ১.৫ মাস ধরে বেতন নেই, ফলে ঋণ নিতে বাধ্য হচ্ছেন তারা। কর্মচারীরা আরও অভিযোগ করেছেন যে ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসেস এবং এনআইটি প্রশাসন এই বিষয়টিতে কোনো মনোযোগ দিচ্ছে না। স্যানিটেশন কর্মীরা বেশ কয়েকবার ঠিকাদার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেবল আশ্বাস পান। কর্মচারীরা জানিয়েছেন যদি দাবি তাদের পূরণ করা না হয় তাহলে তারা ২৩শে মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন, যার ফলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম প্রভাবিত হতে পারে। हम लोग का जो मिसिंग वर्कर है 4 वर्कर है, हम लोग काम करते हैं और एनी टाइम हम लोग ड्यूटी में रहते हैं और ये लोग तेल देने नहीं खोजता है सभी टाइम। और मिसिंग 3 महीने से बंद रहता था। वो लोग को बोला ठीक करने के लिए, वो लोग ठीक नहीं किया। उसके बाद हम लोग बहुत सा कंप्लेन दिया, सुपरवाइजर को भी दिया, वो लोग नहीं दे रहा है। वो बोला कंपनी ठीक नहीं करके दे रहा है। तो हम लोग बोला ठीक है, नहीं दे रहा है तो हम लोग भी ड्यूटी में रहता है, आप जब बोलेंगे करेंगे काम। तो इसीलिए काम नहीं हुआ है, मशीन नहीं ठीक नहीं होने के कारण से। ऐसे आप लोगों ने अपना मन से काम बंद नहीं किया था? हम लोग अपना मन से कभी नहीं करते हैं। और जंगल काटिंग का जो काम है वो जब सैलरी टाइम होता है तभी वो लोग आता है, काम देखता है, इधर नहीं हुआ उधर नहीं हुआ, इससे पहले कभी आके नहीं देखता है। कभी टेरिस में हम लोगों को ले जाता है, कभी सीढ़ी में काम कराता है, कभी जंगल काटिंग में जंगल में काम कराता है। आदमी कितना बड़ा हुआ बोले? हम लोग 5-6 आदमी हैं और हम लोग का एक जगह में नहीं रखता है। जो कभी जंगल काटूं तो कभी बोलता है टैंकी में जाओ, कभी बोलता है उधर क्या सीढ़ी में जाओ। तो कौन बोलता है? वैनगार्ड का इंचार्ज? वैनगार्ड जो इंचार्ज है और सुपरवाइजर भी बोलते हैं। और सैलरी के टाइम पे सैलरी नहीं मिल रहा। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনেহারিতে খুচিধরা সন্দেহ স্থানীয় রূপাইবালির পারভেজ চৌধুরী নামে এক ব্যক্তিকে দলবদ্ধভাবে আক্রমণ করে আহত করা হয়। সে সময় পারভেজ বিষয়টি নিয়ে কথা বললেও কেউ গুরুত্ব দেয়নি। পরে পারভেজ জানান তিনি সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে থাকা ওএনজিসির সামনে এসে দাঁড়ান। সেখানে দেখতে পান একটি অচেনা শিশু কন্যা হাঁটাচলা করছে। তিনি মেয়েটিকে ধরে নিয়ে জিজ্ঞেস করেন কোথা থেকে এসছে। এই বিষয়টিকে প্রত্যক্ষ করে একজন বৃদ্ধ এসে তাকে মারধর শুরু করেন। সঙ্গে সঙ্গে আরো কয়েকজন যুবক এসে তাকে বেধড়কভাবে মারতে শুরু করে। কোন রকম তিনি সেখান থেকে সরে যান। তারপর স্ত্রী তাকে শিলচর মেডিকেল কলেজ চিকিৎসার জন্য নিয়ে যায় এবং সকালে তাকে ঘরে আনা হয়। অসুস্থ পিতাসহ স্ত্রী ও 4 কন্যা পারভেজ চৌধুরীর উপর অতর্কিতভাবে হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি জানান তারা। ওই যে জায়গার যে ঘটনাটা হইছে ওই জায়গার পাবলিক রে তুমি কিতা কইতে চাইবা? পাবলিক রে কইয়া তান যে অবস্থা করছো তাই এরকম মানুষ না। আচ্ছা, তাই এটা রেকর্ড কিছু নাই। আচ্ছা, তারা যে মারা মাইলা আমার বেটার কিছু হইতো, আমার বাচ্চাই তোর কি হাল হইছে। আচ্ছা, দিন বানাই বেলাই দিলে যে আমার তারা। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পারছো যে এই ফ্যামিলিটা এত মানে জেন্টেল ফ্যামিলি, যেন তারা কেইছে ও কারণে গেছি না, যেন তারা মানে ও পারভেজ ভাইয়ের একটাই ভুল আছে, যেন তাই তোরা নেশা করে দিয়েছিল ও কারণে। কিন্তু আজকেই দেখো ফুলর লেখান শিশু আমি মাতিমু দিয়ে আবার। মনে তোমার নাম কিতা? কোন ক্লাসে পড়ো তুমি? তোমার আব্বালে জানলাম মারছো, তুমি কিতা কইবা তারা? বালান খান্দিও না। ওই দেখতে পাটা বন্ধুরা কিলান খান্দিতরা। তোমার নাম কিতা? মনা মাহি। তোমার নাম কিতা? ময়নার। ওই লাগি কুইন নানি ও চাই মানে কন্যা সন্তানের বাবা ওই লাগে আমার এই পারভেজ ভাই। আর আজকে এই যে ঘটনাটা করছো তুমি তাই ভাইয়াই নকল, এই ঘটনাটাকে সবক শিখো।
ফিরিস্তা আজকে দানে বাছাইয়া আইনছন আপনি কিতা কইবা? তারা উদ্দেশ্যটা তো এমন বালা না হিসাবে তো অত জঘন্য মায়ের মারছে। তারা আমরা আরো অন্যান্য জায়গা শুনছি যে এই জায়গাটা খুব খারাপ। আচ্ছা, এইলা রাস্তাঘাটায় কোনো অ্যাক্সিডেন্ট হইলে এরকম করাটা আমার পক্ষে খুব বালা নাই, আমি বুঝি ঠিক না, এইটা ঠিক নাই বুঝি। কারণ এই যে মানুষে ঘটনা করব তার আদি অন্ত নিয়া খবর লইয়া তার গার্জেন লইয়া জমাইয়া বা পুলিশ প্রশাসনের আন্ডারে দেওয়াটা উচিত। নিজে নিজের হাতে কানুনটা নিলে আমি মনে করি এটা বালা নাই। বহু বছরের পুরনো সমস্যার অন্যতম হল শিলচর শহরতলি বেরেঙ্গাবাদ। সঠিক মেরামতের অভাবে বৃষ্টির মরশুমে ভয়াবহ বন্যার কবলে পড়ে শিলচর শহর। এবারও একাংশ জনগণ সেই আশঙ্কা করছেন। গত 2022 সালের ভয়াবহ বন্যাটি হয়েছিল বেতুকান্দি বাঁধ ভাঙার কারণে। রাজ্য সরকার বাঁধটা কিছুটা মেরামতের কাজ করেছে, কিন্তু বেরেঙ্গার প্রায় 180 মিটার বাঁধের জরাজীর্ণ অবস্থার পরিবর্তনে পুরোপুরি উদাসীন বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। বাঁধের মাটি দোষে বেহাল অবস্থা। স্থানীয়রা এও আশঙ্কা করেছেন এবারের বন্যায় নদীর দিক পরিবর্তন হওয়ার এক বিরাট আশঙ্কা রয়েছে। প্রত্যেক বছরের মতো সরকার কোটি কোটি টাকা ব্যয় করে এই বাঁধ মেরামতের জন্য, কিন্তু বাঁধের হাল ফিরছে না, বাড়ছে ফাটলের সংখ্যা। অন্যদিকে জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। 2 মাসের জন্য বন্ধ কাটিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু। এর জন্য কিছু নির্দেশনা জারি করলেন NHIDCL এর ম্যানেজিং সঞ্চালক। এদিকে গ্যামন সেতু সাময়িকভাবে বন্ধ করা হলেও কারোর কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। তবে গাড়ি চলাচলের জন্য কিছু নিয়মাবলী মেনে চলার আহ্বান জানানো হয় গাড়ি চালকদের। এদিকে কাটিগড়া বদরপুর চলাচলে কাটিগড়া ফেরিঘাটের 2টি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আনা হয় যাতে জনগণেরা যাতায়াতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। মোবাইল চুরির অভিযোগে যুবককে বেধড়ক মারধর, আটক শিলচরে 3। আইন হাতে নিয়ে বিপাকে পড়লেন শিলচরের সেকেন্ড লিংক রোডের 3 যুবক। মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে দেয়। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর দিকে। একটি ক্যারিয়ার গাড়ির পিছনে বেঁধে প্রহার করতে শুরু করে স্থানীয় যুবক, তারপর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দেয়। ভিডিও দেখার পর শুরু হয় এই ঘটনার প্রতিবাদ। আইন হাতে নিয়ে এভাবে মারধর করাকে সুশীল সমাজ মেনে নিতে পারছিলেন না। খবর পেয়ে পৌঁছে রাঙ্গারকাটি পুলিশ। তাদের খবর থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশ এবং ঘটনার সঙ্গে জড়িত মান্না চন্দ্র, স্বরূপ চন্দ্র এবং পলাশ দাস নামের 3 যুবককে আটক করে পুলিশ। তোমরা বিশ্বাস করলে না এখন ও তো স্কুটি লিয়ে আপনি যাও না এ আপু ফেরি লিয়ে গেছে না মারিও তো আছে हो गया হ্যালো একজন ফেরি লিয়ে যাও না ও যা দে হ্যাঁ একজন ফেরি লিয়ে যাও না মারিও না ও যা ওর অত সাহসী গেছি গেতি গাইয়া শুনি ধরো করতাম না স্যার হ্যাঁ তো পারি গো না গাড়িলা চুরি করার জায়গা পাস না। অসমে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি, বেতনভুক্ত পার্সোনাল সিকিউরিটি অফিসার PSO ব্যবস্থা, মেগা কনসার্ট পরিকল্পনা সহ উজান আসামের উন্নয়ন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে অবস্থিত লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী অতুল বরাকে পাশে বসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের নির্যাস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আন্তর্জাতিক চা দিবসে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আসন্ন দুর্গাপূজার আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সরকার শ্রমিক সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। আগামী 1 অক্টোবর থেকে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি 220 টাকার পরিবর্তে 250 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয় তুলে ধরে মুখ্যমন্ত্রী শর্মা একটি বেতনভুক্ত ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা PSO ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা করেছেন। তিনি জানান, অসমে বহু ভারী শিল্পোদ্যোগ এবং প্রতিষ্ঠান আসছে, যার জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলির পদাধিকারীদের PSOর প্রয়োজন। তিনি আরো জানান, যারা তাদের জীবন হুমকির মুখে বলে মনে করেন তারা সরকারকে 75,000 টাকা পারিশ্রমিক দিয়ে PSO পেতে পারেন, যার সত্যিকার অর্থে হুমকি বোধ করেছেন এবং দীর্ঘদিন ধরে নিরাপত্তার সহায়তার জন্য অনুরোধ করেছেন বলে এই চালু ব্যবস্থা করা হলে বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন সহ বেশ কয়েকটি মন্ত্রিসভা অনুমোদিত উদ্যোগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কনসার্ট অর্থনীতি জোরদার করার জন্য রাজ্য সমর্থিত একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, সরকার আগামী ডিসেম্বরে
গুয়াহাটি, ডিব্রুগড় ও জোরহাটে বড় কনসার্টের আয়োজন করবে। আগামী 8 ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠেয় কনসার্ট করবে পোস্ট মেলন। তিনি জানান, আমরা সম্মিলিত অর্থনীতি পলিসিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি। মেঘালয়ে বড় বড় কনসার্টের আয়োজন করবে সরকার এবং প্রায় 70 কোটি টাকা লাভ করেছে। অসমকেও মেঘালয়ের মতো রাজ্যগুলির সঙ্গে প্রতিযোগিতামূলক হতে হবে, অন্যথায় আমরা প্রতিশ্রুতিশীল অর্থনৈতিক ক্ষেত্র থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ব। নিমুলিগড় রিফাইনারিতে রাজ্যের 26% অংশদারিত্বের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী এই সুবিধার মধ্যে আর উন্নয়নমূলক উদ্যোগের জন্য 205 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভা ডিব্রুগড়ে নতুন অসম বিধানসভা কমপ্লেক্স নির্মাণের জন্য 284 কোটি টাকার বাজেটও অনুমোদন করেছে। ওই কমপ্লেক্সে 1000 জনের বসার ব্যবস্থা সহ একটি অ্যাসেম্বলি হল থাকবে, পাশাপাশি বিধায়কদের জন্য আবাসিক ভবনের ব্যবস্থাও থাকবে। তাছাড়া অসম মন্ত্রিসভা ডিব্রুগড়ের খনিকর স্টেডিয়ামকে রাজ্যের সর্ববৃহৎ 35,000 ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শর্মা। মুখ্যমন্ত্রী আরও জানান, লাচিত বরফুকন পুলিশ একাডেমির উন্নয়নের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষার্থী অফিসারদের জন্য আবাসিক কোয়ার্টার এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য অতিরিক্ত 229 কোটি টাকা ব্যয় করা হবে বলে ক্যাবিনেট সিলমোহর পড়েছে। তিনি আরও জানান, কাজিরাঙ্গার 6ষ্ঠ তফসিলের খসড়ার চূড়ান্ত অধিবেশন জারি করা হয়েছে। এর জন্য 47,291 হেক্টরকে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত সীমা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। বরাক উপত্যকার চিত্র সাংবাদিকতার জগতে আলোকিত ব্যক্তিত্ব মনোরঞ্জন দে স্মরণীয় হয়ে থাকবেন সবার হৃদয়ে। শিলচর প্রেস ক্লাব ও বরাক উপত্যকার চিত্র সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। বুধবার শিলচর প্রেস ক্লাবে মনোরঞ্জন দে স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার বর্ণময় কর্মজীবনের দিকে নানা আলোচনা করা হয়। স্মরণ সভার সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, বরাক উপত্যকা চিত্র সাংবাদিক সাধারণ সম্পাদক সুদীপ সিং, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অধ্যাপক সুব্রত দেব, সাংবাদিক পাপলু দাস, সমীরণ চৌধুরী, সুজিত ঘোষ, জগৎজ্যোতি রায়, মৃদুলা ভট্টাচার্য প্রমুখ। মনোরঞ্জন দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। আমি তাকে ভালো করে চিনি নাকি উনি আমাকে চিনেছেন, সোনার নেতার দেখে ছবি সুদীপ সিং এইসব দেখে উনি আমাকে চেনেন। উনি তার মানে আমাকে ভিতরে প্রবেশ করে কাজ করে ছবি বানিয়ে বেরিয়ে দিলেন। ওইদিনই বুঝতে পারলাম যে চিত্র সাংবাদিক, সিনিয়র চিত্র সাংবাদিক হিসেবে মনে হয় মানে কর্তব্যটা করেছেন আর উদার মনটা ওটা আমার চোখে পাচ্ছে। আর বিভিন্ন পত্রিকায় বাইরে এসে আনে এই আনন্দবাজার এসে ছবি পাঠাতেন। আর সব চিত্র সাংবাদিক বাইরে তখন তো চিত্র সাংবাদিকের নাচ কোনো প্রোগ্রাম আরম্ভ। উনি সংবাদ মাধ্যম আমরা জানি গণতন্ত্রের একটা চতুর্থ অঙ্গ, এবং আমরা জানি যে ফটো আগের দিনে বেশ কঠিন ছিল, এখন কিছুটা ইজি, অনেকটাই ইজি হয়েছে। অনেক কষ্ট হতো একটা ফটো বানানো, এখন ফটাফট হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। তখন একটা প্রসেসিং করা ফটো কত কষ্ট ছিল তো, এবং সাথে সাথে হতো না, অনেক দেরি হতো। এখন তো সাথে সাথে ফটোটা পাবলিশ করা যাচ্ছে। এবং ফটো এমন একটা জিনিস, ফটো কথা বলে, ভিডিও বা ফটো যাই হোক। এবং মোনাজাকে সেই কাজটা আমি করতে পারছি। খেলার মাঠে মোনাজা ছাড়া তখন আর কেউ ফুটবল হোক, ক্রিকেট তো তখন তো ছিল না, তেমন খেলা হতো। ফুটবলটাই বেশি হতো। এবং এনএম ট্রফি, করিমগঞ্জে আরপিএম ট্রফি, সবগুলাতেই মোনাজার উপস্থিতিটা ছিল। স্কুটার আছে, এটা নিয়ে রাখতে হবে, তবেই পারবে না কেন সেইখানে চলে যাবে। তো মোনাজার উপস্থিতি ছিল সাবলীল। তার কাছে কোনো, আমার জানার মতে বা আমি দেখে নিয়ে কোনো দিন তার কাছে উচ্চবাচ্য করতে মোনাজা একটু উদাহরণ ছিল। তার স্টুডিওতে আগের দিনে পাসপোর্ট সাইজে ফটো তোলার জন্য আপনারা জানেন এখানে সবাই হয়তো একটা স্ট্যান্ড ছিল, ফটো স্ট্যান্ডিং। এই জগতের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে যে কাজটুকু করে গিয়েছেন, এর মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এবং চিরকাল তিনি এই অঞ্চলে চিত্র সাংবাদিকদের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবেন। আমরা প্রতি বছর তার প্রয়াণ দিবসে মনোরঞ্জন দে স্মারক চিত্র সাংবাদিকতা পুরস্কার প্রদান করার সিদ্ধান্তের কথা এখানে জানিয়ে দিচ্ছি। মনোরঞ্জন
দের যে ভূমিকা, তার যে চিত্র সাংবাদিক হিসেবে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন, সেটিও আমরা পুস্তক আকারে আরো অন্যান্যদের সঙ্গে মিলিয়ে এই অঞ্চলে সাংবাদিকতার যে ইতিহাস আগামী দিনে প্রকাশ করা হবে, এই বিষয়টিও তাতে সন্নিবিষ্ট থাকবে। বরাক উপত্যকা লোক সংস্কৃতি বিষয়ক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 26শে মে শিলচরে উদযাপিত হতে চলেছে ধামাইল দিবস। মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের সহসভাপতি সুপ্রদীপ দত্ত রায়ের পৌরোহিত্যে শিলচর আয়োজিত বৈঠকে এ নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি সুপ্রদীপ দত্ত রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস। তারা জানান, লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে তারা সরব হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকপত্র প্রদান করেছেন। তারা আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আগামী 26শে মে সকাল 10টায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ধামাইল দিবস উদযাপন উপলক্ষে লোক সংস্কৃতি প্রেমী জনসাধারণের অংশগ্রহণ কামনা করছেন আয়োজকেরা। সংস্থার অনুষ্ঠান আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই 26শে মে ধামাইল দিবস যেভাবে আমরা ঘোষণা হয়েছিল সেভাবে আমরা এটা করতে যাচ্ছি। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের এই ধামাইল দিবসকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়েছি। এবারও আমরা মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম দেব। আমাদের মন্ত্রী, এখানে আমাদের আসামের মন্ত্রীরা আছেন, ওদের হাত দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা পৌঁছে দেব। এটা সম্মিলিত লোকমঞ্চ তার জন্মলগ্ন থেকেই উপত্যকার লোক সংস্কৃতিকে সংরক্ষণ, প্রচার এবং সম্প্রচারের জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। ধামাইল আমাদের এই অঞ্চলের একটা অন্যতম লোক সংস্কৃতি। আমরা এই ধামাইল নৃত্যটাকে আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ডিসেম্বরে করে থাকি। 26শে মে সারা পৃথিবীর থেকে যখন এই 26শে মেকে ধামাইল দিবস হিসাবে দাবি করা হচ্ছে, আমরা গতবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানিয়েছিলাম 26শে মে ধামাইল দিবসে একটা। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় আজ গঙ্গানগর গাঁও পঞ্চায়েত অফিসে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজন করা হয়। এই বিনামূল্যে শিবিরটি সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে। লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট পরমা রায় ও অন্যান্যরা বৃহত্তর আমরাঘাট সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট 122 জন রোগীর চোখের পরীক্ষা করেন। তাদের মধ্যে 17 জনের রোগীর ক্যাটারেক্ট ধরা পড়ে। এই চোখ রোগীদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরে করা হবে। এছাড়াও আজকের শিবিরে 31 জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি, ধলাই অ্যাসেম্বলি কমিটি এবং ভবন ভিউ ক্লাব এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। লায়ন্স ক্লাব ভ্যালি ভিউর পক্ষ থেকে সাধারণ সম্পাদক অনুপ রায়, গাইডিং লায়ন্স সঞ্জীব রায়, প্রজেক্ট চেয়ারম্যান শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। যাদের চোখের ছানি শনাক্তকরণ হয় ওনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে শিলচরে নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করানো হয়। তৎসঙ্গে যাদের চশমার প্রয়োজন আছে আমরা চশমা দেওয়ার ব্যবস্থা আছে এবং এখানে অনেকজন মানুষ চশমা পেয়েছেন, সেটার উপকৃত হয়েছেন, সেই উপকারিতা লাভ করতে পেরেছেন ওনারা, এবং অনেকদেরকে ওষুধও দেওয়া হয়েছে। যেটার প্রয়োজন আছে সেগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। আজকের এই শিবির পরিচালনা করতে গিয়ে এখানে স্থানীয় যুবক যারা আছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এবং বিভিন্ন এসএইচজির মহিলারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, বিশেষ করে এই পঞ্চায়েত অফিসের কর্তৃপক্ষ যিনি আছেন, সেক্রেটারিতে শুরু করে ট্যাক্স কালেক্টর অজয় রায়, পুলক দাস, মনিরুদ্দিন, পারুল, ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সত্যি ওনাদেরকে আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানের মানুষ ওনারা ওনাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং আমরা প্রয়োজনে যেটা ব্যবস্থা দেওয়া আছে সেটা ব্যবস্থা করে দিয়েছি। ধন্যবাদ। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজকে আমরাঘাট অঞ্চলের বৃহত্তর আমরাঘাট এলাকা নিয়ে আমাদের শিবিরটি করেছি। আমরা ভালো সাড়া পেয়েছি। আমরা দেখছি প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা এসেছেন এবং অনেকে চশমার প্রয়োজন ছিল, চশমা নিয়েছেন। যারা ছানি পড়া ধরা হয়েছে আমরা ওদেরকে পরবর্তীতে লায়ন্স আই হসপিটালে নিয়ে আমরা অস্ত্রোপচার করাবো বিনামূল্যে, সেদিকে আমরা তাকিয়ে আছি এবং আমরা আগামী দিনেও
এরকম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মঙ্গলবার রাত্রি 8:30 শিলচর তারাপুর ভাষা শহীদ স্মরণ সমিতির সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে 1961 সালের 19 মে ভাষা শহীদদের স্বীকৃতি আদায়ের স্বরূপ শিলচর তারাপুর রেল স্টেশনের ভাষা শহীদ স্টেশন নামকরণের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে নিরলস সংগ্রাম ও অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরাকের আওয়াজ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ের পক্ষ থেকে ভাষা শহীদ স্মরণ সমিতির সভাপতি মাননীয় বাবুল হুরের উপস্থিতি ডক্টর রাজীব কর মহাশয়ের গলায় উত্তরীয় পরিয়ে দিতে একটি অভিনন্দন পত্র তুলে দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন সুরজিৎ সোম, সৌমিত্র দত্ত রায়, ঝঙ্কার পাল, শান্তনু রায়, জয়দীপ দত্ত, রুদ্রপ্রসাদ দাস, মনোজ কান্তি দাস, অনুপ দেব, দিলু দাস, কৃষ্ণ কংস বণিক, অমিতাভ দে, সুমন দেব, নবেন্দু সাহা, যশবন্ত দাস, অর্পণ পাল, সজয় লস্কর, পল্লবী শর্মা, প্রথম দত্ত রায় সহ আরো অন্যান্যরা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। শিলচর এনআইটিতে সাফাই কর্মীরা বেতনহীন, আন্দোলনের হুঁশিয়ারি। কাছাড়ে মরেল পুলিশিং, শিশু অপহরণকারী সন্দেহে যুবককে মারপিট। বেরেঙ্গা নদী বাঁধের জরাজীর্ণ অবস্থা, ফের বন্যার আশঙ্কায় স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।